জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্দিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলে এই রায় দেন সর্বোচ্চ আদালত। দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়। ১৩ আগস্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। এই সংক্রান্ত রিটে বলা হয় ১৯৭২ সালের সংবিধানে অধীনস্থ আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। ১৯৭৪ সালের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের সঙ্গে রাষ্ট্রপতির পরামর্শের বিষয়টি যুক্ত করা হয়। আপিল বিভাগ পঞ্চম সংশোধনীর আইন অসাংবিধানিক ঘোষণা করে। ২০১১ সালে পঞ্চদশ সংশোধন আইনের মাধ্যমে ওই বিধানটি পুনরায় প্রতিস্থাপন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তিনি জবানবন্দি দিচ্ছেন। গত ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ঢাকার সিএমএম আদালতে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৫ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে আসে জুলাই গণহত্যার কুশলীদের ভূমিকা, পাশাপাশি নির্বাচন কারসাজি, গুম খুনের নেপথ্যে থাকার কথাও উঠে আসে। এই মামলায় এখন পর্যন্ত ৩৫ জন জবানবন্দি দিয়েছেন। জুলাই আগস্টের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তুষ্টজনক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শনে এসে আইন উপদেষ্টা বলেন, সংস্কার শেষে দ্বিতীয় ট্রাইব্যুনালের মূল ভবনে জুলাই আগস্টের বিচার কার্যক্রম দ্রুতই শুরু হবে। প্রয়োজনে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন করা হবে। মঙ্গলবার আইন উপদেষ্টার সাথে ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। উপদেষ্টাদের সংস্কার কাজ ঘুরে দেখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন ৩ সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ১৪৪ ধারার মেয়াদ একদিন বাড়িয়েছে স্থানীয় প্রশাসন। এমন অবস্থায় বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস জুড়ে চলছে যৌথ বাহিনীর টহল। ক্যাম্পাসে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন ছাত্র সংগঠন। আহতদের
সুচিকিৎসা নিশ্চিতকরণ, ক্যাম্পাসের ভেতরে গণপরিবহন বৃদ্ধি করা, সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ ৬ দফা দাবিতে সকালে সংবাদ সম্মেলন করে গণতান্ত্রিক ছাত্রজোট। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। দুপুরে প্রশাসনের পদত্যাগের ১ দফা দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। অভিযোগ করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষের ঘটনায় চরম অবহেলা করেছে এবং একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করেছে। তার প্রকৃত আহতদের সংখ্যা নিয়েও লুকোচুরি করছে। এদিকে সার্বিক পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নিয়েও বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কম্বাইন্ড ডিগ্রি প্রদান সহ ৬ দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দাবি আদায়ে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আলটিমেটাম কখন শেষ হবে? রেলপথ অবরোধ ছাড়া তাদের আর কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানাবেন। সিফাত, শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ের ২৪ ঘন্টা তো শেষ হয়েছেই, তারপরে কিন্তু প্রায় ১.৫ ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ রুটে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা যেটা সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিকদের সঙ্গে যেটা বলেছেন যে এখন তারা ব্যাংক, বিমা এবং ট্রেজারার অফিস সেটি কিন্তু সম্পূর্ণ তালা ঝুলিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা পূবালী ব্যাংকের যে পিএলসির যে শাখাটি রয়েছে সেটিতে যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে বলেছেন ১০ মিনিট সময় দিয়েছেন যে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তারপরে তারা সেখানে তালা ঝুলিয়ে যেন তারা বেরিয়ে যায়। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কোষাধ্যক্ষের যে প্রশাসনিক ভবন কার্যালয় সেদিকে কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন এবং তারা যেটা বলছিলেন যে তাদের আসলে আর কোনো বিকল্প নেই এবং তারা বারবার চেষ্টা করছিলেন যে একটি এই যে উদ্বুদ্ধপূর্ণ যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গত রোববার যে শিক্ষার্থীদের উপর যে একটা হামলার ঘটনা ঘটেছে এবং তারপর যে তারা ৬ দফা দাবি জানিয়েছে, সেই ৬ দফা দাবির পর কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানের পথ কিন্তু আসলে শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছেন এবং বারবার কিন্তু চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো আলোচনার ব্যবস্থা করা যায় সেটা কিন্তু শিক্ষার্থীরা বারবার চাচ্ছেন, কিন্তু সেই জায়গায় কিন্তু কোনোভাবেই কিন্তু আলোচনা পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক যে ভবন কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যেহেতু তাদের ৬ দফা মানা হচ্ছে না এবং তারা বারবার চেষ্টা করছেন, সুতরাং তারা পুরো বিশ্ববিদ্যালয় আসলে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা দিবে বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। এবং এখানে যারা দেখছেন যে আসলে যারা ভেতরে রয়েছেন তাদেরকে আসলে এখানে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেবে, এমন এই দাবিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা যে তাদের যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল তারা কিন্তু কোনো হল ছাড়েনি এবং তারা হলেই অবস্থান করছিলেন এবং হলে সর্বোচ্চ যে পানি থেকে বিদ্যুৎ সব ব্যবস্থায় কিন্তু চালু রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যে কার্যালয়ে যারা রয়েছেন এই কোষাধ্যক্ষের কার্যালয়ে তাদেরকে বলার চেষ্টা করছেন যে বেরিয়ে যাওয়ার জন্য এবং একটু পরেই তারা আসলে তারা ঝুলিয়ে যাবেন এবং শিক্ষার্থীরা বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। এবং তারা যেটা বলছেন যে আসলে যেহেতু বারবার প্রশাসনকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের সঙ্গে একটি আলোচনা করার জন্য, সেই আলোচনায় কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন আসছে না। এবং আমরাও সাংবাদিকরা বিভিন্নভাবে কিন্তু আসলে চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরা কিন্তু আসলে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। আজকে আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারে দেখা হয়েছে, তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি এবং কালকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিও কিন্তু আসলে প্রদান করা হয়েছে এবং সেই বিবৃতিতে কিন্তু তারা বিভিন্ন দিক কিন্তু তুলে ধরেছেন এবং সেই বিবৃতি কিন্তু প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা আজকে যেটা বলছেন যে ব্যাংক, বিমা এবং যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে তারা কিন্তু আসলে তারা তালা ঝুলিয়ে দিবেন এবং স্টাফদেরকে এই মুহূর্তে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে বলছেন, মাইকে কিন্তু সেই ঘোষণাটি কিন্তু তারা দিচ্ছেন। এবং একটু বলে রাখতে চাই যে আসলে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ৩৬ দিনের বেশি সময় ধরে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং আন্দোলনের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট আমরা কিন্তু দেখেছি এবং আমরা সরাসরি থেকে কিন্তু এখনের দর্শকদের উদ্দেশ্যে বিভিন্নভাবে কিন্তু সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা যেটা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে একটা
আলোচনা বসে সুষ্ঠু একটি সমাধান যেন হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের অচলায়তের অবস্থা যেন দ্রুত নিরসন হয় এমনটাই কিন্তু চাচ্ছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি আজকে অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি অনুষদের ডিনদের মধ্যে একটি ডিনদের সাথে সাংবাদিকদের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তো শেষ পর্যন্ত সেটি হবে কিনা আমরা জানি না, তবে একটি সুষ্ঠু সমাধান কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে চাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সব এই ছিল আমার কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সফর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। নীলফামারীর উত্তরায় ইপিজেডে শ্রমিকদের সাথে পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয় শতাধিক। সংঘর্ষের ঘটনায় নীলফামারী সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ইপিজেড এর এভারগ্রিন কোম্পানির শ্রমিকরা বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছিল। এরই জের ধরে সকালে ইপিজেডের মূল গেটে অবস্থান নেয় শ্রমিকরা। এই সময় অন্য কোম্পানির শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সংঘর্ষ জড়ায় শ্রমিকরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাবিব নামে এক শ্রমিক পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। নিহত শ্রমিক ইকো পলিথিন কোম্পানিতে চাকরি করতেন। রাতে ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয় সে। শ্রমিক নিহতের ঘটনায় অসন্তোষ আরও বেড়েছে। কক্সবাজারের বাঘখালী নদীর পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দখলদারদের ইটের আঘাতে পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, আহত পুলিশ সদস্যের অবস্থা কি? উচ্ছেদ অভিযান চলছে কিনা জানাবেন। আহত যিনি পুলিশ সদস্য রয়েছেন তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে এবং এরপর থেকে উচ্ছেদের যে কার্যক্রম সেটি আর বিঘ্নিত হয়নি এবং এখন পর্যন্ত পুরোদমে আসলে বাকখালীর তীরবর্তী এলাকায় যে অবৈধ স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে সেসব স্থাপনা উচ্ছেদের কার্যক্রমটি এই মুহূর্তে পুরোদমে চলছে এবং এই মুহূর্তেও একেবারে বাকখালী নদীর উপর যে সেতুটি গড়ে তোলা হয়েছে 595 মিটার দৈর্ঘ্য যে বক্স গার্ডার সেতুটি নির্মাণ করা হয়েছে এর ঠিক নিচেই আসলে এক সময় যেটি বাকখালীর বুকে একেবারে এই জায়গাটি তৈরি হয়েছে এবং এর উপরে স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে। তেমনটাই আসলে এখানে বিআইডব্লিউটিএ যারা আজকে অভিযানটি চালাচ্ছে তারা আমাদেরকে জানিয়েছে এবং এই অভিযানকে ঘিরে আসলে এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনী সদস্যরাও কিন্তু এই অভিযানে সহযোগিতা করছেন এবং মূলত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ গতকাল থেকে এই উচ্ছেদ অভিযানটি শুরু করে মূলত বাকখালী কক্সবাজারের প্রধান নদী বাকখালীকে ঘিরে এই উচ্ছেদ কার্যক্রমটি শুরু হয়েছে। যেহেতু এই নদীকে ঘিরে বাকখালীর তীরবর্তী যেসব এলাকা সেখানে বহু স্থাপনা আসলে গড়ে উঠেছে বিগত দিনে এবং এইসব স্থাপনা বিশেষ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যে 2002 সালে যে ঘোষিত যে নৌবন্দর সেই নৌবন্দর ঘোষিত এলাকার মধ্যে যেসব স্থাপনা গড়ে তোলা হয়েছে সেই সব স্থাপনায় মূলত উচ্ছেদ করা হচ্ছে গতকাল শতাধিক স্থাপনা উচ্ছেদের পর আজকে যখন আসলে অভিযানটি শুরু করতে যাচ্ছিল এই সময়টাতেই তারা শুরুতে বাধার মুখে পড়েন এবং এই সময় ইট পাটকেলের আঘাতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন যিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এরপর আসলে প্রশাসনের কঠোরতার মুখে আর কোনো বাধার মুখে পড়তে হয়নি এবং এখন পর্যন্ত নির্বিঘ্নে বলা যায় যে এই উচ্ছেদ কার্যক্রম চলছে এবং আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রমটি চলবে বলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এবং তারা যেটি বলছে যে নদীর যে জমি ছিল সেটি নদীকে আসলে তারা ফিরিয়ে দেবেন। সমস্ত স্থাপনা কিন্তু তারা উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে সেই প্রতিশ্রুতির কথা আমাদেরকে তারা জানিয়েছেন। এই ছিল কক্সবাজার থেকে অভিযানের সবশেষ। কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মনতোষ। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে ব্রিফ চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে এবং এরই মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অনিশ্চয়তা আছে, যে ইনফ্লুয়েন্স আছে, যে প্রভাব আছে, যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায়। দিনের বেলা কোর্ট বসায়, রাতের বেলা কোর্ট বসায়, রাতের গভীরে কোর্ট বসায়, যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার, কাকে বেল দিবে কাকে বেল দিবে না, কে পছন্দের কে অপছন্দের,
এই সকল দুষ্ট চক্রের অবসান হবে। একই সাথে আমাদের অধস্তন বিচার বিভাগের অফিসারদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ব্যবহার করে তারা সকল আইনের ব্যাখ্যা দিতে পারবে। আর শুধু একটা কথা এখানে অ্যাবান্ডন কশন হিসেবে আমি বলছি, অবশ্যই নিম্ন আদালতের বিচারকদের জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি, উচ্চ আদালতের বিচারকদের জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি যতটুকু আছে, যতটুকু নাই তা প্রণয়ন করা জরুরি, যেন কেউই শেষ পর্যন্ত মনস্টার হতে না পারে। যেহেতু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, রুল অফ ল, সেপারেশন অফ পাওয়ার এগুলোকে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক স্তম্ভ বলা হয়েছে, এই মৌলিক স্তম্ভগুলো উচ্চকিত হবে যদি বিচার বিভাগ স্বাধীন, সার্বভৌম এবং চেকস অ্যান্ড ব্যালেন্সের নীতিতে কাজ করতে পারে। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরব উজ্জ্বল ইতিহাসের। বিচার বিভাগের পৃথক সচিবালয় নিয়ে ব্রিফ করছিলেন অ্যাডভোকেট শিশুরমণি, সেটি শুনছিলাম। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ ব্যতীত পদোন্নতিতে 10 নম্বর প্রদান সংক্রান্ত সার্কুলার বাতিল বা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তারা। এদিন সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন ব্যাংক কর্মকর্তারা। এ সময় তারা বলেন, ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণদের জন্য একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখা বাধ্যতামূলক করেছিল। চলতি বছরের জানুয়ারিতে জারি করা সার্কুলার অনুযায়ী 2023 সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী পদোন্নতিতে স্বয়ংক্রিয়ভাবে 100 নম্বরের মধ্যে 10% নম্বর প্রাপ্ত হবেন। স্বয়ংক্রিয় নম্বরের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হবেন বলে অভিযোগ তাদের। বিআরপিটি সার্কুলার খ দ্বারা আমরা এটা সংশোধন বা বাতিল চাই। যেখানে স্বয়ংক্রিয় নাম্বার প্রদান করা হয়েছে সেটা অতি শীঘ্রই সংশোধন করে আমাদের পদোন্নতিতে এখানে আমরা যারা ডিপ্লোমা পাস করেছি তাদেরকে যেন শুধুমাত্র 10 নম্বর প্রদান করা হয়। আমরা কোনোভাবেই ডিপ্লোমা পাস ছাড়া ব্যাংকিং ডিপ্লোমার যে নাম্বার বরাদ্দ আছে 10 নম্বর, আমরা সেটা মানি না, মানবো না। তারা তো পাস করে 10 নম্বর পাচ্ছে, আর যারা পাস করেনি তাদেরকে অটো 10 নম্বর দেয়, এটা চরম বৈষম্যমূলক একটা সিদ্ধান্ত। সুদানের পশ্চিমাঞ্চলের মারা পাহাড় এলাকায় ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 1000 মানুষের, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। সুদান লিবারেশন আর্মির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। গত রোববার পাহাড়ি এই অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়, এতে এক পর্যায়ে ভূমিধসের ঘটনা ঘটে। এই ভূমিধসে একটি গ্রাম পুরো সমতলে পরিণত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একজন ছাড়া মৃত্যু হয়েছে গ্রামের সব বাসিন্দার। এই অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোর কাছে উদ্ধার কাজ পরিচালনায় সহায়তার আহ্বান জানিয়েছে সুদানের লিবারেশন আর্মি। গত 2 বছর ধরে গৃহযুদ্ধ চলছে দেশটিতে, এতে প্রায় দেশটির অর্ধেকের বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছেন। গড়হারা প্রায় লাখ লাখ মানুষ। সরকার উৎখাতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আঘাত করলে এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ প্রায় 12,000 ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক হামলার হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকারকে হটাতে চায় বলে অভিযোগ মাদুরোর। এরই মধ্যে মার্কিন হামলার আশঙ্কায় উপকূল ও সীমান্তে সেনা মোতায়েন করেছেন তিনি। এছাড়া সাধারণ মানুষকে আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এবার খেলার প্রসঙ্গ। হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জয় তুলে নিয়েছে দল, তবে কন্ডিশনের কারণে স্লো ব্যাটিং করতে হয়েছে। সিরিজের দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসকে হারানোর পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম, এই সিরিজের এশিয়া কাপের প্রস্তুতিও বেশ ভালোভাবে সম্পন্ন হচ্ছে বলে মনে করেন এই তরুণ ব্যাটার। উইকেট যেরকম বিয়ার করে ওটার সাথে কিভাবে উইকেট পারমিট করে কিভাবে খেলা যায়, দুজনের কমিউনিকেশন এটা ভালো আর ইন্টেন্টটা ভালো থাকে। আসলে দেখেন, হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়। আর প্রথমে উইকেট যেরকম থাকে, আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। তো আমার মনে হয় যে এটা কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে।
শেষ করছি এখন সার দিকে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।